রহস্য কখনো আলোতে জন্মায় না, রহস্য জন্ম নেয় অন্ধকারে আর অপেক্ষা করে কারো না কারো সত্য খুঁজে বের করার জন্য। অন্ধকারে ঢাকা শহর, নীরব সাক্ষী দেয়াল, আর এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজে বের করে আনতে পারে একজনই, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনিও যদি ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষণ ভালোবাসেন, যদি রহস্যের গন্ধ আপনার শিরায় রোমাঞ্চ নিয়ে আসে, তাহলে আপনি একদম সঠিক জায়গাতেই এসেছেন। আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবারের জন্য শোনেন, তাহলে এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে নতুন গল্প এলে সবার আগে আপনি জানতে পারেন। আজকাল আর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দেখতে পাওয়া যায় না ব্যোমকেশকে। কেমন যেন একটা খিটখিটে মেজাজ সে আয়ত্ত করেছে। মাস দুয়েক আগে পুরনো একটা কেসের পর যে নিগূঢ় সুপ্ত সত্যান্বেষণে সে ব্যস্ত হয়েছিল, তাও আচমকা বন্ধ হয়েছে হপ্তাখানেক। আমার বন্ধুবর বর্তমানে ঘর থেকে খুব একটা বেশি বের হয় না, দরকার না পড়লে কারো সাথে বাক্যালাপ পর্যন্ত করে না সে। এই তো সেদিন সুকুমার এসে হাজির হয়েছিল রবিবারের এক দুপুরে, হাতে এক হাঁড়ি রসগোল্লা। তা সেটাই আমাদের দিকে এগিয়ে দিয়ে হাসি মুখে সে বলল, ব্যোমকেশ বাবু, ব্যাপার জমে ক্ষীর। সুকুমার এখন ৪র্থ বর্ষের পড়ুয়া। শেষ বছরে পড়ুয়াদের হাতে কলমে কাজ শিখতে হয়। সে কলকাতার অন্যতম নামকরা হাসপাতাল সত্যনারায়ণে কাজ শেখার সুযোগ পেয়েছে। ভালো করে শিখতে পারলে ওখানেই চাকরি বাঁধা। ব্যোমকেশ তখন আরামকেদারায় বসে কাঠের হাতলে তাল ঠুকছিল। সুকুমারের কথা শুনে সে তার দিকে একবার দৃষ্টিপাত করল শুধু। উৎসাহিত করা তো কোন ছাড়, মুখের অভিব্যক্তিতে পর্যন্ত কোনো পরিবর্তন দেখা গেল না। কয়েক পলক চেয়ে সে পুনরায় তাল ঠুকে আপন মনে গুনগুন করতে লাগল। অবস্থা সামাল দিতে আমি তখন মাঠে অবতীর্ণ হই। চট করে সুকুমারের হাত থেকে মিষ্টির হাঁড়িটা ছিনিয়ে নিয়ে একটা রসগোল্লা মুখে পুরে দিলাম। বাহ, এটা একেবারে ভীমনাগের মনে হচ্ছে। সুকুমার হেসে উত্তর দিল, আগে হ্যাঁ, ভীমনাগের দোকান থেকেই খাস কিনে এনেছি। আর কোনো ভনিতা না করে এবারে মূল গল্পে আসা যাক। দিনটা ছিল 1 ডিসেম্বর, রবিবার। সকাল 9টা নাগাদ একটা পুলিশি জিপ আমাদের বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালো। আমি তখন অমৃতবাজার পত্রিকার জন্য একখানা লেখা নিয়ে বসেছি। ব্যোমকেশ কোনান ডয়েলের শার্লক হোমস নিয়ে নেড়ে ঘেঁটে দেখছিল। হন্তদন্ত হয়ে উপরে উঠে এলেন ডেপুটি কমিশনার বিধু ভট্টাচার্য, ওরফে বিধুবাবু। আর এসেই একটা হাঁপ ছেড়ে বড় বড় চোখে বললেন, জলদি চলুন ব্যোমকেশ বাবু, ওপর মহল থেকে ফের একবার তলব পড়েছে, নতুন কেস আছে। সাহেবের ইচ্ছা আপনি একবার এই বিষয়ে তদারকি করুন। কথাগুলো যে খুব উৎসাহের সঙ্গে তিনি বললেন এমনটা নয়। তার অভিব্যক্তিতে মিশে আছে 10 আনা বিরক্তি, 3 আনা দ্বিধা, 2 আনা অবজ্ঞা আর 1 আনা ভক্তি। ওই 1 আনা ভক্তিকেই মুখোশের মতো ঢাল করে দাঁড়িয়ে রয়েছেন ভদ্রলোক। ব্যোমকেশ হাতের বইটা বন্ধ করে মুখ তুলে চাইল। এবারে আবার কি হয়েছে? কে খুন হলো? একটা বাচ্চা মেয়ে, বছর 20 বয়স, বললেন বিধুবাবু। আমিও বেশি কিছু জানি না, নেহাত সাহেব বললেন তাই আপনাকে সঙ্গে নিয়েই যেতে এসেছি। একই রাস্তায় তো ঘর। পুলিশের জিপে গন্তব্যে পৌঁছতে আধা ঘন্টা সময় লাগলো। জায়গাটা শহরের পশ্চিমে। এখানে ভদ্র বাঙালি পল্লী রয়েছে ঠিকই, তবে আফগানদের আস্তানাই বেশি। রবি ঠাকুরের কাবুলিওয়ালা গল্পে আফগান পাঠানদের যে বর্ণনা পাওয়া যায়, এখানে তার হুবহু মিল রয়েছে। বাড়ির নাম্বার খুঁজে পেতে খুব বেশি ঝক্কি পোহাতে হয়। চারিদিকে পাঠানদের জন্য বড় বড় 1 কামরার খুবচি সরাইখানা গজিয়ে উঠেছে। তারই মাঝে দোতলা একটা বাড়ি। বাড়িটির সদর দরজায় 2 জন উর্দিধারী মোতায়েন রয়েছে। বাইরে থেকে দেখলে বাড়িটা সাধারণ মধ্যবিত্তের বলেই গণ্য হয়, কিন্তু ভেতরের কারুকার্য সেটির শোভা অন্য মাত্রায় বাড়িয়েছে। বিদেশি ধাঁচে তৈরি একটা দোতলা বাড়ি, ঢুকলেই বসবার ঘর।
মেঝেতে খয়েরি রঙের একটা কাশ্মীরি মখমলে কার্পেট বেছানো রয়েছে। উত্তরে দুটো গড়াতোলা জানলা, দক্ষিণেও তাই। সামনে ওপরে যাওয়ার একটা বাঁকানো কাঠের সিঁড়ি। 3টে সোফা রয়েছে মুখোমুখি। লক্ষ্য করলাম ঘরের দেওয়ালে দুরকম আলাদা রং করা, পূর্ব আর পশ্চিমে হলুদ রং, আর উত্তর এবং দক্ষিণে গোলাপি। সচরাচর কোনো বাঙালি বাড়িতে এহেন আধুনিকতা এখনো চোখে পড়েনি আমার। বাড়ির চেহারা দেখে মালিকের শৌখিনতার একটা পূর্বাভাস পাওয়া যায়। বিধুবাবু ভেতরে ঢুকেই সাব ইন্সপেক্টরের দিকে এগিয়ে গেলেন। কি সব ঠিক আছে তো? লাশে কেউ হাত দিয়েছিল নাকি? সাব ইন্সপেক্টর পাঞ্জাবি ছোকরা, নাম হিম্মত সিং। সে মাথা নেড়ে না বোঝালো। বিধুবাবু হুম বলে দোতলার উদ্দেশ্যে এগিয়ে গেলেন। জিপে আস্তে আস্তে জেনেছি খুনটা হয়েছে দোতলায়। এখন দক্ষিণের একটা ঘরে ঢুকে দেখি একটা মেয়ে মেঝেতে উপর হয়ে পড়ে রয়েছে, পাশে একটা ভাঙা ফুলদানি। ব্যোমকেশ এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে ঝুঁকে বসল। ডান কাঁধে সামান্য চাপ দিয়ে মেয়েটার মুখাবয়ব দেখার চেষ্টা করল সে। আর তখনই বিধুবাবু ও কি করছেন বলে উত্তেজিত হয়ে উচ্চস্বরে চেঁচিয়ে উঠলেন। এখনো ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা হয়নি, আপনি লাশটাকে ছুঁয়ে দিলেন? ব্যোমকেশ কোনো উত্তর করল না। এই ফাঁকে আমিও উঁকি মেরে দেখে নিয়েছি। মেয়েটির মুখ ফ্যাকাশে, ঠোঁটের কোণে গেঁজা জমে শুকিয়ে গিয়েছে, তার ছাপ স্পষ্ট। দয়া করে আর লাশ ছোবেন না ব্যোমকেশবাবু, এতে পুলিশের খুব অসুবিধা হয়। ঘরের বর্ণনা খানিক দেওয়া প্রয়োজন। মেয়েটি একেবারে মধ্যিখানে পড়ে আছে। তার থেকে হাত দুয়েক উত্তরে একটা অতি সুন্দর কারুকার্য খচিত সেগুন কাঠের খাট। খাটে ধবধবে সাদা চাদর পাতা, বালিশ কোলবালিশ সবই রয়েছে। তার সঙ্গে দেখা যায় একটা উলের গোলা আর অসমাপ্ত একটি সোয়েটার। হয়তো শেষের কয়েকটা মুহূর্ত সে সোয়েটার বুনছিল। খাটের পাশেই একটা জানালা। জানালায় বেগুনি রঙের সুন্দর একটা পর্দা ঢাকা। পশ্চিম দিকে একটা টেবিল চেয়ার পাতা। টেবিলে দেখলাম একগুচ্ছ বাংলা গল্পের বই, কয়েকটা কলম, দুটো পেন্সিল আর একটা খাতা অগোছালো হয়ে পড়ে রয়েছে। ব্যোমকেশ খাতাটা তুলে নিল। সেটা খানিক নেড়ে ঘেঁটে বিধুবাবুর উদ্দেশ্যে বলল, এটা আপাতত আমি নিচ্ছি, কালই ফেরত দিয়ে দেব। বিধুবাবু কিছু বলতে গিয়েও বললেন না। টেবিলে গিয়ে একটা গ্লাসও দাঁড় করানো রয়েছে দেখলাম, কাচের গ্লাস। দেখে বোঝা যায় এতে দুধ ছিল, যেটা খেয়েই এই মেয়েটা মারা পড়েছে। ভায়া ঝুঁকে গ্লাসটাকে একবার ভালো করে দেখে নিল। তারপর বিধুবাবুর উদ্দেশ্যে বলল, কই দারোগা বাবু, আপনার ফরেনসিক ডাক্তার কোথায়? আগে আসছে, খবর পাঠিয়ে দিয়েছি, অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে। ঘরের দক্ষিণে একটা আলমারি রয়েছে। পকেট থেকে রুমাল বের করে আলমারির হাতলে মৃদু চাপ দিল সে। ভেতরটা রকমারি শাড়িতে ঠাসা। না, আমি শাড়ির ব্যাপারে খুব একটা জ্ঞান পোষণ করি না, তবে ভেতরে চাকচিক্য আর রঙের বাহার দেখে এ জিনিস যে কেউ আন্দাজ করতে পারে। বেশ কয়েকটা গয়নার কৌটোও তাতে দেখা যায়। অতি সন্তর্পণে ব্যোমকেশ সেগুলো টেনে বের করল। প্রত্যেকটা কৌটোয় হিরে জহরত মণিমুক্তয় ঠাসা। কোনোটা 7 নলাহার, কোনোটা কোমরের বেরি, কোনোটা আবার কাঁধ থেকে কবজি অবধি সুন্দর কারুকার্যে ভরা বাহুভুজ। আলমারিটা ভালো করে দেখে নিয়ে পুনরায় বন্ধ করে দিল সে। এরপরে বিধুবাবুর দিকে এগিয়ে এসে সে বলল, নিন বিধুবাবু, এবার বলে ফেলুন। এখনো পর্যন্ত এই কেসের ইতিহাস ভূগোলই তো জানা হলো না। দারোগা বাবু সাব ইন্সপেক্টর হিম্মত সিংকে ডেকে পাঠালেন। সে এলে তিনি বললেন, নাও ভাই, এনাদের ইতিহাস ভূগোল সমস্ত কিছু পড়িয়ে দাও। হিম্মত সিং ভাঙা ভাঙা বাংলায় যা বলল তার পরিষ্কার চলতি তর্জমা হচ্ছে এই। ওই যে মেয়েটিকে পড়ে থাকতে দেখছেন, ওর নাম মোহিনী। বছর 20 বয়স হবে। ওর পিতা নিবারণ সান্যাল, মাতা লীলাবতী সান্যাল। লীলাবতী গত হইয়াছেন প্রায় 10 বছর আগে একটা পথ দুর্ঘটনায়। নিবারণ সান্যালের পূর্বপুরুষ একসময় বাংলার নবাবের খাস বন্ধু ছিলেন। পরে যখন ইংরেজরা এসে নবাবে ঘুঁচিয়ে দেয়, তখন এসব জমিনদারিও ধ্বংস হয়ে পড়ল। তার প্রপিতামহ জগবন্ধু সান্যাল জমিনদারি ছেড়ে বীরভূম থেকে কলকাতায় সপরিবারে পালিয়ে এলেন। তখন নিবারণ সান্যালের বাবার বয়স ওই 14-15 বছর হবে। এখানে এসে মহাজনী কারবার শুরু করলেন ভদ্রলোক।
অল্প বয়সের মধ্যেই অনেক অর্থলাভ ঘটল। ধীরে ধীরে এই কলকাতা শহরেও নিজের ছাপ ফেলতে শুরু করলেন সানিয়াল মশাই। তবে কথাই বলে না যে রক্তের গুণ কোথায় আর যাবে। প্রথমে জগন্নাথ সানিয়াল ও তারপর নিবারণ সানিয়াল, কারোর এই মহাজনী কারবারে আর মন টেকেনি। জগন্নাথ বাবু যতদিন বেঁচে ছিলেন মেয়ে ছেলে আর জুয়ার আড্ডা নিয়ে মেতে থাকতেন। নিবারণ সানিয়ালও তাই। আমি এখানে এসে প্রাথমিক পর্যায়ে জিরা করেছিলাম। এই ব্যাপারে জিজ্ঞেস করাতে তাচ্ছিল্যের হাসি হেসে তিনি বলেছিলেন, এত সম্পত্তি কি ভূতে খাবে? তবে একেবারে যে অর্থাগম বন্ধ হয়ে গিয়েছিল এমনটা নয়। এ বাড়িতে নিবারণ সানিয়াল ও তার মেয়ে ছাড়া আরও দুজন বাসিন্দা রয়েছেন। একজনের নাম রুসা বেগম এবং অন্যজন হলেন তুষার পণ্ডিত। রুসা বেগম হচ্ছে মানে মানে বুঝছেন তো মানে। কথা বলতে গিয়ে আমতা আমতা করতে লাগলো পাঞ্জাবি ইন্সপেক্টর। তারপর হিম্মত সিং বলে চলল, তুষার পণ্ডিত গুণী মানুষ, বেটে খাটো চেহারা, যতদিন দৃষ্টি ছিল যাত্রা দলে বাঁশি বাজাতেন। যতদিন দৃষ্টি ছিল মানে? আমি প্রশ্ন করলাম। হিম্মত সিং গম্ভীরভাবে উত্তর দিল, তুষার পণ্ডিত অন্ধ। কাকতালীয়ভাবে তিনিও একটা পথ দুর্ঘটনায় চোখের দৃষ্টি খুইয়েছেন। এখন সপ্তাহে 5 দিন বিকেল বেলা কিছু ছাত্রছাত্রী আসে তার কাছে বাঁশি শিখতে, সেই দিয়ে চলে যায় তার। তাছাড়া একটা ঝিও আছে, নাম বিমলা। চলুন প্রত্যেকের সঙ্গেই আলাপ পর্বটা সেরে ফেলা যাক। দোতলায় 3টে শোয়ার ঘর রয়েছে, যার মধ্যে 2টো ব্যবহারের যোগ্য। একটি মোহিনীর এবং তার ঠিক পাশেই থাকেন নিবারণ সান্যাল। আমরা প্রথমে তাঁর কাছেই গিয়ে হাজির হলাম। ঘরটা দেখলে প্রথমটায় বিস্মিতই হতে হয়। ঘরের ভেতরে ঢুকেই একটা কড়া গন্ধে নাক ঝাঁঝিয়ে উঠল। অস্ফুট স্বরে ব্যোমকেশ কী যে বলল তা ঠিক শুনতে পেলাম না। ভদ্রলোক যে বিলিতি পারফিউমে সারা ঘর ডুবিয়ে ফেলেছেন তাতে কোনো সন্দেহ নেই। এছাড়াও আশ্চর্য হওয়ার অন্য একটা কারণ রয়েছে। চারিদিকে নানান অ্যান্টিক জিনিসপত্রের ছড়াছড়ি, তাও বেশিরভাগই অযত্নের শিকার। কোথাও বাইবেলের কিছু বিখ্যাত দৃশ্যের বাঁধানো ফ্রেম, কোথাও মিশরীয় আনুবিস, ক্লিওপেট্রা, ওসাইরিসদের সুপ্রাচীন মূর্তি, কোথাও আবার দাঁড়িয়ে রয়েছে সেই আলিবাবার আমলের সুরাপাত্র এবং সুরাদান। বোধহয় এই দুটি ব্যবহৃত হয় বেশি, কারণ অন্য সব কিছুতে একটু আধটু ধুলো জমলেও ওগুলো একেবারে পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে রয়েছে। ঘরের মধ্যেখানে একটা খাট একই রকম কারুকার্যে ভরা, পাশে একটা অ্যান্টিক টি টেবিল এবং তার উপর রাখা গ্লাস, একটা চানাচুরের কৌটো এবং 2টো বিলিতি বোতল। কে কে অনুমতি ছাড়াই ঘরে ঢুকলো? কোন স্কাউন্ড্রেল? শটটা গুরু গম্ভীর, তবে মানুষটা নয়। বয়স আনুমানিক 60 পেরিয়ে গেছে। হৃষ্টপুষ্ট চেহারা, মাথায় পাতলা চুল, পুরোটাই প্রায় সাদা। বিছানায় ঠেস দিয়ে এতক্ষণ ঝুঁকছিলেন ভদ্রলোক। এখন মুখ তুলতে দেখলাম নাকের নিচে একটা মোটা পুরুষ্ঠ গোঁফ নিজের 2 বাহু উঁচিয়ে রয়েছে। শৌখিন লোক বটে এই নিবারণবাবু। বুড়ো আঙুল বাদে প্রায় সবকটিতেই একাধিক সোনার আংটি, লাল নীল পাথরের সমারোহ। ব্যোমকেশ একবার 4 দেওয়ালে মুখ ঘুরিয়ে জিজ্ঞেস করল, আপনার মেয়ে বিষ খেয়ে মরেছে তা আপনি জানেন? লোকটা অত্যন্ত বিরক্তির সঙ্গেই জবাব দিল, তাতে কার বাপের কি? আমার জিনিস, সে মরবে না বাঁচবে তাতে পাড়াপড়শির অত মাথা ব্যথা কেন? ঘোরের মধ্যে বারবার ধুঁকছেন নিবারণবাবু। ব্যোমকেশ আবার প্রশ্ন করল, আপনার পিতা ঠিক কিভাবে মারা যান? সিফিলাস, বুঝলেন? সিফিলাস। একটা বিচ্ছিরি হাসি তার মুখে। তারপর আপন মনেই বিড়বিড় করে বললেন, সাধেই কি বেশি দিন কোনো দাসী টিকতো না? মাও তো ওই জন্যেই। আমি ততক্ষণে খাটের পশ্চিমের জানলায় এগিয়ে গিয়েছি। সেখানে বেশ কয়েকটি দুষ্প্রাপ্য পাথর একটি কাঁচের বাক্সে সাজিয়ে রাখা হয়েছে। আপনি কি করেন? নয়নজোড়ের জমিদাররা কাজ করে না মিস্টার গরিবের নাম শ্রী ব্যোমকেশ বক্সী, আর উনি আমার বন্ধু।
বলে আমার দিকে ইশারা করে দেখালো সে। আমিও প্রতি নমস্কারের জন্য দুহাত জড়ো করলাম। ভদ্রলোক তাচ্ছিল্যের সুরেই বললেন, ব্যোমকেশ বক্সী, কলকাতার সেই টিকটিকি। তা আপনি এখানে কি করতে এসেছেন মশাই? কেই বা আপনাকে ভেতরে ঢুকতে দিল? টিকটিকি কথাটা ব্যোমকেশের একেবারেই পছন্দ নয়। তার দিকে চেয়ে দেখলাম সে কটমট করে নিবারণ সান্যালের দিকে তাকিয়ে রয়েছে। বিধুবাবু এই সুযোগটা অবশ্য হাতছাড়া করলেন না। ওনাকে খোঁচা দেওয়ার সুরেই শুনিয়ে শুনিয়ে বললেন, দেখুন নিবারণ বাবু, আপনার মেয়ে মোহিনী গতকাল রাত্রে নিজের ঘরে খুন হয়েছে। তাই ভদ্রলোক টিকটিকি হোক বা গিরগিটি হোক, যা জিজ্ঞাসা করছেন চটপট উত্তর দিন। এরপর আবার আমি মানে পুলিশের জেরা শুরু হবে, তখন কিন্তু এত তাচ্ছিল্য সহ্য করব না। আপনি জানতেন না মোহিনী খুন হয়েছে? না, আমি জানতাম না। আমি তো প্রথমে অন্য এক দারোগার কাছেই খবরটা পাই, তখনও বিশ্বাস হয়নি। বিশ্বাস যখন হয়নি তখন উঠে গিয়ে দেখলেন না কেন? গিয়েছিলেন দেখতে? আপনার তো পাশেই। না, মরে থাকলে আর গিয়ে কি হবে? যদি বেঁচে থাকতো তাহলে এতক্ষণে চায়ের পেয়ালা নিয়ে হাজির হতো। আসেনি মানে নেই। মোহিনী কি আপনার নিজের মেয়ে? কথাটা শুনে উচ্চস্বরে হেসে উঠলেন নিবারণ সান্যাল। হাসির রেশ যখন থামল, তখন একটা চোরা দৃষ্টি নিয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে তিনি পাল্টা প্রশ্ন করলেন, আপনি কি ভাবছেন ও আমার সৎ মেয়ে? আপনার হাবভাব দেখে তো তাই মনে হচ্ছে। রক্ষিতাও হতে পারে, যাকে আপনি ভদ্র সমাজে নিজের মেয়ের পরিচয় দিয়ে তুলে এনেছেন। পাশের একটা তাকের দিকে ইশারা করে নিবারণবাবু বললেন, ওখানে একটা অ্যালবাম আছে, মিলিয়ে নিন। অমন রূপ, অমন সুশ্রী গড়ন, জমিদার বংশ ছাড়া হয় না ব্যোমকেশ বাবু। তাছাড়া কত মেয়েই তো অল্প বয়সে নানান রোগে মারা যায়, লজ্জায় বলতে চায় না, তারপর ডুকরে ডুকরে মরে। আপনাকেও বলেনি? না, আমাকেও বলেনি। কাল রাতে আপনি কোথায় ছিলেন? নিজের খাটে বসে বিলিতি ম্যাগাজিন পড়ছিলাম। পড়বেন নাকি ব্যোমকেশ বাবু? পড়বেন? খাটের পাশেই কয়েকটা বিলিতি ম্যাগাজিন ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। প্রত্যেকটার প্রথম পাতা দেখেই বোঝা যায় সেগুলো কি। ব্যোমকেশ এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে রইল সামনের দিকে, তারপর চোখের ইশারায় বলল, চলো ভায়া। তৃতীয় ঘরটার ব্যাপারে বলার তেমন কিছুই নেই। এই ঘরও নানান শৌখিন জিনিসপত্রে ঢাসা। ঘরটা যে বহুকাল খোলাই হয়নি তা সেটার ভেতর দেখেই বোঝা যায়। আনাচে কানাচে মাকড়সার জালে ভর্তি, মেঝেটা ধুলোয় ঢেকে গেছে। আমরা নিচে নেমে এলাম। বসবার ঘরের দুপ্রান্তে আরও দুটো শোয়ার ঘর। উত্তরের দিকে লাঠি উঁচিয়ে হিম্মত সিং বললে, ওটিতে থাকেন রুসা বেগম আর এদিকটায় তুষার পণ্ডিত। কাজের মেয়েটি কোথায়? তাকে দেখছি না কেন? আসলে স্যার, আমি আসা মাত্রই সবাইকে আলাদা আলাদা ঘরে বন্ধ করে দিয়েছি, যাতে কেউ কারোর সঙ্গে কোনো রকম কথা না বলতে পারে। বিমলা রান্নাঘরে রয়েছে। ওই বুঝি প্রথম দেখেছিল খুনটা? আগে হ্যাঁ, বিমলাই প্রথম দেখে খুন খুন বলে শোরগোল ফেলে দেয়। তারপরেই রুসা বেগম পুলিশে খবর দিয়েছে। চলো। আমরা দক্ষিণের ঘরটিতে প্রবেশ করলাম। বললে অবাক হবেন, প্রথমে নিবারণ সান্যাল, তারপর এই তুষার পণ্ডিত। কেউ কারোর চেয়ে কম নয়। চেহারাগতভাবে দুজনকেই পাক্কা খুনি বলা চলে। তুষার পণ্ডিতের বেঁটেখাটো চেহারা, তবে সুঠাম দেহ, গায়ের রং চাঁপা, ঝাঁকড়া কাঁচা পাকা চুল। এককালে যে ব্যায়াম ট্যায়াম করতেন তা বলাই বাহুল্য। ভদ্রলোক খাটের একটা ডাঁসায় কপাল ঠেকিয়ে বসেছিলেন। আমাদের ঢুকতে দেখে তিনি মুখ তুলে বললেন, কে? দারোগা বাবু এসেছেন কি? লোকটার গলায় থমথমে ভাব স্পষ্ট। একজন সদ্য শোকাহত পরিজনের যে অবস্থা হয় তারও তাই। লক্ষ্য করলাম তুষার পণ্ডিতের বাম গালে একটা আঁচিল রয়েছে। হিম্মত সিং পেছন থেকে উত্তর দিল, আগে হ্যাঁ। কিন্তু আপনার সঙ্গে বাকি তিনজন কারা? আপনার সহকারী? ভদ্রলোকের এহেন সংবর্ধনায় আমরা সকলেই অবাক। বিধুবাবু উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, এ কি, আপনি না প্রতিবন্ধী?
আপনি সত্যি অন্ধ না অন্ধের ভান করছেন? তুষার পণ্ডিতের ঠোঁটে একটা বিনয় মার্কা হাসি ফুটে উঠল। চোখের কালো চশমাটা খুলে শান্ত ধীর স্থির কণ্ঠে তিনি বললেন, তবে নিজেই দেখে নিন। ভদ্রলোক সত্যিই অন্ধ। মণিকোঠায় সাদা অংশ ছাড়া আর কিছুই দেখা যায় না। পুনরায় চশমাটা পরে নিয়ে তিনি জিজ্ঞেস করলেন, মোহিনীকে কি নিয়ে চলে গেছে? এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ব্যোমকেশ একটা পাল্টা প্রশ্ন করল। আপনি কি নিবারণবাবুর আত্মীয়? সে এতক্ষণ একদৃষ্টিতে তাকিয়েছিল লোকটার মুখের পানে। আগে না, বছর দুয়েক হলো ভাড়ায় এসেছি। আপনি কি করেন? করতাম বলতে 1931 অবধি বেনারসের একটা নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলাম। অনেক তাবর তাবর নাটক মঞ্চস্থ হয়েছে আমাদের দল থেকে। বাংলার নবাব সিরাজউদ্দৌলা আর মীর জাফর সেগুলোর মধ্যে অন্যতম। তবে একবার মুসৌরি যাওয়ার সময় আমাদের বাস পাহাড়ি খাদে পড়ে যায়। খাদটা খুব গভীর ছিল না, তবে শুনেছি 2-3 জন মারাও গিয়েছিল ওই দুর্ঘটনায়। আমার ক্ষয়ক্ষতি বলতে এই দুটো চোখ। হাত তুলে চশমাটা একবার ঠিক করে নিলেন তুষারবাবু। তারপরেই কোনো ক্রমে কলকাতায় চলে আসা। এখন কয়েকটা ছাত্র জুটিয়েছি যারা সপ্তাহে 4 দিন বাঁশি শিখতে আসে। ওইটুকুই সম্বল। একটা ছোট প্রশ্নের লম্বা উত্তর দিয়ে দিলেন ভদ্রলোক। ঘরে আসবাব বলতে তেমন কিছুই নেই। একটা টি টেবিল, 2টো কাঠের চেয়ার, একটা খাট ও জামা কাপড় রাখার আলনা। টেবিলের ওপর 3-4 রকমের বাঁশি রাখা রয়েছে। এখন কোনো রকমের যন্ত্র খুনের ঘটনাস্থলে উদ্ধার হলেই আমাদের মনে পথের কাঁটা স্মরণ হয়। ব্যোমকেশ দেখলাম সেগুলোই নেড়ে ঘেঁটে পরীক্ষা করছে। যদিও বিষের সঙ্গে এর কোনো যোগসাযোগ সেই অর্থে সম্ভব নয়, তাও তো বলা যায় না। ভদ্রলোক নিজে থেকেই আবার জিজ্ঞেস করলেন, আপনাদেরও কি বিলিতি আতর লাগানোর শখ রয়েছে? ব্যোমকেশ এবারও তার প্রশ্নের কোনো উত্তর দিল না। সে জিজ্ঞেস করল, আপনি কাল রাতে কোথায় ছিলেন? কাল বিকেলে নিজের ঘরে শুয়েই বেতার শুনছিলাম। আকাশবাণীতে সঙ্গীত নিয়ে একটা দুর্দান্ত অনুষ্ঠান উপস্থাপনা হয়েছিল। তারপর ওই সন্ধে 6টা নাগাদ বাচ্চাগুলো আসে, তাদের সঙ্গে ছাদে গিয়ে বসি। তা ছিলাম ওই ঘন্টা 2 মতো। তারপর সবাই চলে গেলে বিমলা আমার ঘরে খাওয়ার দিয়ে যায়, আর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়ি। লোকটার ঠিক পেছনেই একটা জানলা আছে। জানলার বাইরে বিশাল একটা আম গাছ। দেখলাম সেই আম গাছে মৌমাছিরা চাক বেঁধেছে। তারই কয়েকটা এখন ঘরের মধ্যে ভোঁ ভোঁ করতে লাগলো। আপনার নাটকের দলের নাম কি? আগে তিরঙ্গা থিয়েটার গ্রুপ। নিবারণ সান্যালকে আপনার কেমন লোক বলে মনে হয়? আমায় মাফ করবেন ব্যোমকেশবাবু, বহু কষ্টে এত কম খরচে ভালো একজন বাড়ি মালিক পেয়েছি। এমন কোনো প্রশ্ন দয়া করে করবেন না যার জন্য আমাকে রাস্তায় গিয়ে বসতে হয়। আসলে আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। মোহিনীকে আপনার কেমন লাগতো? এবার ভদ্রলোকের মুখে তার স্বভাবসিদ্ধ হাসিটা ফিরে এলো। তিনি বললেন, ভালোই। একমাত্র ওই মাঝে মধ্যে আমার ঘরে এসে গল্পগুজব করত। ভাড়াটে বলে কোনোদিন মনেই করেনি। যত্ন আত্মি সব ওই করত। আমি মাঝে মধ্যে ওকে আবার বাঁশি বাজানো শেখাতাম। খুব ভালো ছাত্রী ছিল মেয়েটা, চট করেই সব শিখে ফেলত। আপনার কাউকে সন্দেহ হয়? তুষার পণ্ডিত হেসে উত্তর দিলেন, অন্ধের আবার গোয়েন্দাগিরি। আগে না, কাউকেই সন্দেহ হয় না। তাহলে আপনি কি খুনটা করেছেন বলতে চান? এক পলকের জন্য দেখলাম তুষার পণ্ডিতের চোয়াল শক্ত হয়ে উঠল। পর মুহূর্তেই বিনীত সেই হাসিটা হেসে ঠান্ডা গলায় তিনি বললেন,
এককালে পেটের দায়ে অনেক কিছুই করতে হয়েছে আমায়। বাস্তবে দরকার পড়লে মানুষ সর্বভুক যে হয়ে ওঠে জানেন তো। শীতের সকাল, রোদে ঝলমল করছে চারিদিক। ইতিমধ্যেই ফরেন্সিকের লোকজন এসে নিজেদের কাজ শুরু করে দিয়েছে। আমরা এবার রুষা বেগমের ঘরে গিয়ে উপস্থিত হলাম। রুষা বেগমের ঘরটা একজন দুঁদে সঙ্গীত বিশারদের ঘরের মতোই সাজানো। ঘরের নানান জায়গায় ছোট বড় নানান আকৃতির বাদ্যযন্ত্র পরিপাটি করে সাজানো রয়েছে। এ ঘরে একটি মাত্র জানলা, তাও উত্তর দিকে। তার পাশেই খাট। সেই খাটেই জানলার দিকে মুখ করে বসেছিলেন ভদ্রমহিলা। থুড়ি রুষা বেগমকে মহিলা বলা চলে না, আবার তিনি পুরুষও নন। একটা গাঢ় সবুজ রঙের শাড়ি পরেছেন, মাথার লম্বা চুল খোপা করে বাঁধা, কপালে একটা লাল টিপ। দেহের গঠন দেখে বেশ শক্ত সমর্থ বোধ হয়। আমাদের ঢুকতে দেখে তিনি মুখ ফিরিয়ে তাকালেন। অত্যন্ত অপ্রসন্ন সূচক একটা অভিব্যক্তি করে তিনি বললেন, পরস্ত্রীর ঘরে টোকা মেরে ঢুকতে হয়, আপনারা তা জানেন না বুঝি? কেন, আড়ি পেতে শোনাও কি মহিলাদের জন্মসিদ্ধ অধিকার? আমি আশা থেকে দেখছি আপনি আড়ি পেতে দরজার আড়াল থেকে আমাদের কথোপকথন শোনার চেষ্টা করছেন। আপনার ছায়া পড়েছিল দরজার আড়ালে, জানালার দিকে তাকিয়ে থাকার ভানটা না করলেও পারতেন। রুষা বেগম মুহূর্তের জন্য দমে গেল। ব্যোমকেশ এবার সোজাসাপটা প্রশ্ন শুরু করল। আপনি এ ভিটেতে উঠলেন কি করে? খানিকক্ষণ চুপ থেকে তিনি মিহি গলায় উত্তর দিলেন, আমি বোম্বাই শহরে কাজ করতাম। কাজের পাশাপাশি নাচ গানেরও শখ ছিল আমার। নিজে শিখেছি ছোটবেলায় ভারতনাট্যম আর কথাকলি। তা নিবারণবাবু বছর দেড়েক আগে বোম্বাই ঘুরতে গিয়েছিলেন। সেখানেই ওনার সঙ্গে আমার প্রথম দেখা। আমি একটি আসরে নিজের প্রতিভা পরিবেশন করছি, তিনিও ওখানে উপস্থিত ছিলেন। কথায় কথায় আলাপ হয় এবং মাস দেড়েকের মধ্যে লোকটাকে ভারী ভালো লেগে গিয়েছিল আমার। মনে হয়েছিল ওনার ওপর বিশ্বাস করা যায়। কিন্তু যখন বললেন ওনার সাথে কলকাতায় চলে আসতে, নতুন করে আবার জীবন শুরু করতে, আমি এক কথায় রাজি হয়ে যাই। কিন্তু আমি এসে এখানে বুঝতে পারলাম যে কি ভুলটাই না করেছি আমি। রুষা বেগমের চওড়া চোয়াল শক্ত হয়ে উঠল। লোকটা আত্মপান্ত একটা মেয়েখোর। আমাকেও আর পাঁচটা সস্তা জিনিসের মতো ব্যবহার করেছে সে। সস্তা জিনিস, সস্তা সস্তা। তাহলে আপনি ফিরে গেলেন না কেন? আমাদের বোম্বাইয়ের একটা রেওয়াজ আছে ব্যোমকেশবাবু, একবার বেরিয়ে গেলে আর ওখানে ফেরা যায় না। তাই এখান থেকে বেরিয়ে গেলেও কোথায় যেতাম আমি? কি কাজ করতেন আপনি? রুষা বেগম মাথা নিচু করে বসে রইলেন, কোনো উত্তর করলেন না। বিধুবাবু খানিক গলা খাকরালেন। ব্যোমকেশ পুনরায় প্রশ্ন করল, এখানে আপনি কি করেন? সন্ধেবেলা কয়েকটি মেয়ে আসে নাচের প্রশিক্ষণ নিতে। এছাড়া বাংলা শিখেছি, বইও পড়ি। ওনার লেখা কয়েকটি উপন্যাসও আমার সংগ্রহে রয়েছে। মোহিনীকে আপনার কেমন মনে হতো? খুব মিষ্টি একটি মেয়ে। নিবরণবাবু ওর ওপর প্রচণ্ড অত্যাচার চালিয়েছে, তবুও মেয়েটা কিচ্ছু বলেনি। কোনোদিন একটা রা করতে শুনিনি ওকে। মাঝে মধ্যে নিজের ঘরে দরজা বন্ধ করে কাঁদত, কিন্তু কাউকে কিচ্ছু বলেনি। আর তুষার পণ্ডিত কেমন লোক? অদ্ভুত বাঁশি বাজাতে পারে লোকটা। মাঝে মধ্যেই ছাদে গিয়ে একা একা বাঁশি বাজায়। অসম্ভব সুন্দর সে সুর। আশেপাশে যে কাউকে জিজ্ঞাসা করে নিন, সবাই এক ডাকে তুষার পণ্ডিতকে চেনে। ও যখন সন্ধেবেলায় বাঁশি বাজায়, তখনই জানালার পাশে বসে মুগ্ধ হয়ে শুনি আমি। আশেপাশের ঘরগুলো থেকেও স্ত্রী ঝিয়েরা ছাদে উঠে ওর বাজনা শুনত। ওই করেই তো এখন পসার বেড়েছে। কাউকে সন্দেহ হয়? সাতকাণ্ড রামায়ণ শুনে এখন জিজ্ঞাসা করছেন সীতাকে কে হরণ করেছে? রুষা বেগমের ঘর থেকে বেরিয়ে আসতেই দেখি সরকারি পক্ষের ডাক্তার আমাদের জন্যই বসার ঘরে অপেক্ষা করছিলেন। বিধুবাবুকে কাছে আসতে দেখে তিনি উঠে দাঁড়ালেন। তারপর তার উদ্দেশ্যেই বললেন, লাশটা আমি নিয়ে যাচ্ছি, পোস্টমর্টেম করতে হবে। রিপোর্ট কালকের মধ্যে আশা করি পেয়ে যাবেন। ঠিক কখন মৃত্যুটা হয়েছে ডাক্তারবাবু? ডাক্তার ঘোষাল ভুরু কুঁচকে বললেন, প্রাথমিকভাবে দেখে তো মনে হয় বিকেল 5টা থেকে রাত 10টার মধ্যেই ঘটনাটা ঘটেছে। তার থেকে বেশি এধার ওধার হওয়ার সম্ভাবনা কম। কি? যেন আকাশ থেকে পড়ল ব্যোমকেশ। আমরাও চমকে উঠেছিলাম।
ভর সন্ধেবেলায় খুন হয়েছে, কেউ কিছু টের পেল না? জোর দিয়ে এখনই বলতে পারি না, কাটাছেঁড়া করে দেখতে হবে। কিসে খুন হয়েছে? প্যারাকুয়েট ডাইক্লোরাইড। কাজের ঝি বিমলা তখন সবার জন্য চা তৈরিতে ব্যস্ত। আমরা সকাল সকালই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। ব্যোমকেশ যখন জিজ্ঞাসাবাদে ব্যস্ত, তখন বিধুবাবুই হিম্মত সিংকে বলে চা জলখাবারের ব্যবস্থা করিয়েছেন। বিমলা যখন আলাদা আলাদা কাপে গরম চা ঢালছিল, আমরা তখন রান্নাঘরে গিয়ে উপস্থিত হই। আমাদের দেখতে পেয়ে হাউ হাউ করে কেঁদে উঠল মেয়েটা। ব্যোমকেশের পা জড়িয়ে ধরে বলল, আমি কিছু করিনি গো দাইদা বাবু, আমি কিচ্ছুটি করিনি। বামুনের মেয়ে আমি, মানুষ খুন করা আমার দমে সইবিনি। আমারে সার দেন দাইনা বাবু। ব্যোমকেশ খানিক অপ্রস্তুত হয়ে ছিটকে পিছিয়ে এসেছিল। আরে আরে করছেন কি? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, আগে উঠে দাঁড়ান। মেয়েটা উঠে দাঁড়ায়। বিমলার বয়স 30-এর কাছাকাছি। আর 5টা সাধারণ বাঙালি বউদের যেমন দেখতে হয়, সেও তাই। হিম্মত সিং জানালো, বিমলার নামে সে ওয়ারেন্ট বের করেছে। মোহিনীর ঘরে ওই দূরে গ্লাস ওই রেখেছিল। সবার জবানবন্দি থেকে বোঝা যায় শেষবারের মতো মৃতাকে বিমলাই দেখেছে। ওয়ারেন্টের ব্যাপারটা বিধুবাবু জানা। ব্যোমকেশ একবার আর চোখে তার দিকে তাকালো। বিধুবাবু মুচকি হেসে বললেন, যাক, পুলিশি তদন্তের আগেই ধরা পড়েছে খুনি। নেহাত বড় সাহেব এত করে বললেন তাই, না হলে কবেই একে লকআপে পুরতুম। বিমলা আবার কান্নায় ভেঙে পড়ল। তুমি গতকাল মোহিনীকে দুধের গ্লাস দিয়ে এসেছিলে? কাঁপা কাঁপা গলায় সে উত্তর দিল, আগে হ্যাঁ কর্তা। মাঝে রান্নাঘর থেকে বেরিয়েছিলে নাকি? না। ভালো করে মনে করে বলো, বেরিয়েছিলে রান্নাঘর থেকে? বিধুবাবু বিরক্ত হয়ে বলে উঠলেন, আহ, খুনি যখন নিজে দোষ স্বীকার করছে, আপনার এত পাকামি কিসের বলুন তো? ভায়া দারোগাবাবুর কথায় কর্ণপাত করল না। স্থির দৃষ্টিতে উত্তরের আশায় তাকিয়ে রইল বিমলার দিকে। না না, প্রথমে দুধ গরম করলুম, তারপর তা দিয়ে এলুম ওই দিদিমণির ঘরে। মোহিনী তখন কি করছিল? উল বুনছিল। সে কি রোজ সন্ধেবেলা দুধ খায়? না না, রাতে ভাত খাওয়ার পর ও দুধ খেত। তবে কাল বললে শরীরটা খুব একটা ভালো টেকছে না বিমলাদি, রাতে আর কিচ্ছুটি খাবো না, তুমি শুধু দুধটা দিয়ে যাও। আমিও যথারীতি দুধটা দিয়ে এলুম। বাকিরা কেউই রাতে খায়নি? হ্যাঁ খেয়েছে তো, বড়বাবু খেলেন, পণ্ডিত মশাই খেলেন, তবে নিজের ঘরে বসে। একমাত্র রুষা দিদি আমার সঙ্গে গল্প করতে করতে খেয়েছিলেন। সেটা কটা নাগাদ? ওই 9:30 নাগাদ। তখন মোহিনী ঘরে ছিল? ঠিক বলতে পারবো না, দিদিমণি ঘরের দরজাটা ভেজে রেখেছিল। শরীর খারাপ বললে তাই আমি আর অত জিজ্ঞাসা করিনি। কোনো ভাঙচুরের আওয়াজ পাওনি তুমি? দিদিমণির ঘরের ওই বড় ফুলদানিটার কথা বলছেন তো? রান্নাঘর থেকে একটা আওয়াজ পেয়েছিলাম, তবে মনে হয়েছিল ওটা বড়বাবু করেছেন। আসলে মদে চুর থাকলে বড়বাবুর আর কোনো জ্ঞান থাকে না। আগেও অনেক জিনিস এইভাবে নষ্ট করেছেন তিনি। তুমি লাশটা কখন দেখলে? আজ সকালে। কোনোদিন দিদিমণি অত দেরি করে ঘুম থেকে ওঠে না, সেই ছোট থেকেই দেখে আসছি। দিদিমণি বড় উঠে স্নান সেরে পুজোয় বসেন, তারপর আমি এলে একসঙ্গে বাড়ির কাজে হাত দিই। তা আজ সকালে যখন দিদিমণির ঘরের সামনে গেলুম, দরজাটা ধাক্কাতে যাব, দেখি সেটা খোলা। তুমি কাল কখন বাড়ি ফিরেছিলে? আমি রোজ রাতে ওই 10:30 নাগাদ সবার খাওয়া হয়ে গেলে তরকারি নিয়ে বাড়ি ফিরি। কাল অমন সময় গেছি, বাড়ি তো কাছেই। তোমার বাড়িতে কে কে আছে? এই প্রশ্নটা শুনে ফের সুর করে কেঁদে উঠল বিমলা। ও দাদা বাবু, আমার 7 বছরের একটা বাচ্চা আছে, একটা স্বামী আছে, সংসারটা ধসে পড়বে দাদা বাবু, আমি ছেড়ে দাও। আমি বামুনের মেয়ে, এসব খুঁটটুট আমার দমে সইবে না দাদা বাবু, আমার ছেড়ে দাও গো, আমার ছেড়ে দাও। আমরা বেরিয়ে এলাম। হিম্মত সিং জানালো বিমলার স্বামীর নাম কিশোর, সে এই তল্লাটি রিক্সাটা। বউকে পুলিশে পাকড়াও করেছে শুনে প্রথমে এখানে এসে হাহুতাশ করেছিল, তারপর গালিগালাজ করতে করতে চলে গিয়েছে।
যাওয়ার আগে সে বলে গিয়েছে একজন ভালো উকিল নিয়ে তবেই সে ফিরবে। সর্বহারা হলে সে হোক, তবে নিজের স্ত্রীকে সে উদ্ধার করবেই। ঘর থেকে বেরিয়ে এসে ব্যোমকেশ বিধুবাবুর উদ্দেশ্যে বলল, আপনি একটু খানা তল্লাশি চালিয়ে দেখুন নিবারণ সান্যালের কোনো উইল রয়েছে কিনা। বিধুবাবু যেন আকাশ থেকে পড়লেন। অবাক দৃষ্টিতে প্রশ্ন করলেন, ও মশাই, আপনি কি এখনো কালীচরণেই আটকে আছেন নাকি? এই তদন্তে নিবারণের উইলের কি প্রয়োজন আছে? মুচকি হেসে ব্যোমকেশ বলল, না থাক, তবু দেখতে ক্ষতি কি, চলি। দুপুর থেকে ব্যোমকেশ নিজের লাইব্রেরি ঘরে দৌড় দিয়েছে। খাওয়ার সময় অনেক করে ডাকলাম, কিন্তু কোনো সাড়া করল না। শেষে বাধ্য হয়েই পুঁটিরামকে বললাম ভাতের থালা সে যেন পড়ার ঘরেই রেখে আসে। ওই একটিবার দরজা খুলেছিল বন্ধুপর, তখনই দেখেছিলাম। চুল উস্কো খুস্কো, চারিদিকে বইপত্তর সব ছড়ানো। ব্যোমকেশ কাঠের চেয়ারে এক পা তুলে হাঁটুতে জোরে জোরে করাঘাত করে চলেছে। সেদিন বিকেলে সুকুমারের বাড়ি থেকে একটা টেলিফোন আসে। আমি তখন সবে ভাত ঘুম দিয়ে উঠেছি। জলটা খেতে যাব এমন সময় টেলিফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল। আমি যথারীতি গিয়ে রিসিভারটা তুলে হ্যালো বললাম। একে শীতকাল, তার উপর ভাত ঘুম, বাঙালির অত্যন্ত প্রিয়। ঘুমের রেশ তখনও পুরোপুরি কাটেনি। আচমকাই একটা মহিলা কণ্ঠস্বর শুনে আমার সমস্ত ঘুম এক নিমেষে ছুটে গেল। হ্যালো। আসলে আমি ভেবেছিলাম ফোনটা হয়তো বিধুবাবু করেছেন, নিবারণ সান্যালের উইল সম্পর্কিত কোনো তথ্য নিয়ে। কিন্তু ফোনটা করেছিল হবু বৌঠান, সুকুমারের বোন বৌঠান। জল গলার বদলে নাকে ঢুকে চোঁচো করে ওপরে উঠতে লাগলো আমার। তখন বিষম খেয়ে সে কি কাণ্ড। ওপার থেকে শুনতে পেলাম বৌঠান বলে চলেছে। বেশ কিছুক্ষণ জলের সঙ্গে মোকাবিলা করে যখন খানিক ধাতস্থ হয়েছি, সে বলল, দাদা, ব্যোমকেশ বাবু বাড়িতে আছেন? এই হচ্ছে মহাজালা। না এসপার না ওসপার। নারী জাতিকে মিথ্যে বলার জো নেই, সে সব মনে রাখে। আর যদি মিথ্যে বলি আর সেটা কোনো উপায়ে আগামীকাল ধরা পড়ে, তাহলে আর রক্ষে থাকবে না। আগামী বছরের শুরুতেই বৌঠান এই বাড়ির একমাত্র লক্ষ্মী হয়ে আসতে চলেছে। সেখানে আর যাই হোক, গৃহদেবীকে তো আর রুষ্ট করা যায় না। অন্যদিকে ব্যোমকেশ আমার বহুকালের বন্ধু। এই সময়ের মধ্যে দুজনের মধ্যে একটা দাদা ভাইয়ের মাখো মাখো সম্পর্ক। সেখানে তাকেই বা চটাই কি করে। পুঁটিরাম বসার ঘরে মেঝেতে তখন রেডিও শুনছিল। হাতের ইশারায় তাকে ডাকলাম। সে এলে, ওঠান, আমার পেটে না প্রচন্ড ব্যথা, আমারে প্রকৃতি ডাকছে। এই বলে রিসিভারটা তার হাতে হস্তান্তর করে চটপট কেটে পড়লাম। আগে হ্যালো। নিজের স্বভাবসিদ্ধ গেঁয়ো ভঙ্গিতে কানের পাশে রিসিভারটা তুলে ধরল পুটিরাম। সপ্তাহে একবার সে নিজের দেশে ফোন করে, তখন দেখেছি। হ্যাঁ, কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে তো, আমি ডেকে দিচ্ছি, দৌড়ুন দৌড়ুন। পুঁটিরামটা একটা আস্ত কথা। সে রিসিভারটা হাতে ধরেই ব্যোমকেশের উদ্দেশ্যে হাঁক পারল। আজ্ঞা দাদা বাবু, বৌঠান ফোন করেছেন। বলে দাও আমি বাড়ি নেই, ফিরতে রাত হবে। ভেতর থেকে ব্যোমকেশের গলা ভেসে এলো, আজ্ঞা বৌঠান, বাবু বললেন বাবু নাকি বাড়িতে নাই, তার ফিরতে নাকি অনেক রাত হইবে। সন্ধ্যাবেলা ব্যোমকেশ দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। একটা আড়মোড়া ভেঙে আমার উদ্দেশ্যে বলল, কি সব ভালো তো? আমি তখন বসবার ঘরের সোফায় হেলান দিয়ে নতুন উপন্যাসের খসড়া তৈরি করছিলাম। মুচকি হেসে উত্তর দিলাম, আর কি ভালো আর কি খারাপ, অল্প দিনের মধ্যেই তা খুব টের পাবে তুমি। সেও এবারে হেসে উঠল। তারপর নিজের আরামকে দ্বারায় এসে বসে পুঁটিরামের উদ্দেশ্যে হাঁক পারতে লাগলো। পুঁটিরামকে বলে দিয়েছি, সে চা বসিয়েছে। ও আচ্ছা, তা বেশ বেশ। তার ফুরফুরে মেজাজ দেখে আমি এবার চেপে ধরলাম, এই সুযোগ। যদি বন্ধুবরের পেট থেকে কথা বের করতে হয়, এর থেকে ভালো সময় আর পাওয়া যাবে না। আমি হাতের খাতাটা বন্ধ করে জিজ্ঞেস করলাম, এই ব্যোমকেশ,
কিছু বুঝলে? সে আপন মনেই চেয়ারের হাতায় তাল ঠুকতে ঠুকতে গুনগুন করছিল। সেভাবেই বলল, কি ব্যাপারে? আরে আজকের খুনের ব্যাপারে কিছু বুঝলে? দূর, যত সব বাজে ব্যাপার। এখনো পোস্টমর্টেম রিপোর্টই হাতে এসে পৌঁছালো না। আমি খামোকায় ভেবে মরছিলাম। যত সব বাজে ব্যাপার স্যাপার। তা কোনটা বাজে ব্যাপার একটু শুনি। ও এবার পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট খাতা বের করলো, সেটাই আমার দিকে বাড়িয়ে বলল, দেখো তো কিছু দেখতে পাও কিনা। আমি তার হাত থেকে খাতাটা নিয়ে নিলাম। এই, এটা সেই খাতাটাই না যেটা মোহিনীর টেবিলে পাওয়া গিয়েছিল? সে মাথা নাড়ল। আমি খাতাটা উল্টে পাল্টে ভালো করে দেখলাম। পুরোটাই সাদা, কোথাও কালির একটাও আঁচড় নেই। খরচের মধ্যে শুধু প্রথম দুটো পাতা ছেঁড়া রয়েছে। আর কিছু দেখতে পেলে না? আমি মাথা নাড়ালাম। খাতাটা খুলে প্রথম পাতায় নিজের পেন্সিল দিয়ে একটু ঘষো। দেখো তো কিছু লেখা ফুটে ওঠে কিনা। ব্যোমকেশের কথা মতো পেন্সিল দিয়ে খাতার প্রথম পাতাটায় ঘষতে লাগলাম। সে যে কিছু অদৃশ্য লেখার কথা উল্লেখ করছে সেটা বুঝতে পেরেছি। তবে যে শব্দগুলো এখন ফুটে উঠল সেটা দেখে আমার চক্ষু চড়ক গাছ। পরিষ্কার বাংলায় দুটো লেখা ফুটে উঠেছে। খাতার ডান দিকে এক জায়গায় লেখা, ইতি তোমার প্রণয়া রুষা, এবং তার থেকে 3-4 লাইন নিচে, ইতি তোমার সহধর্মিনী রুষা। একইভাবে বাম দিকে খাতার ওপরেও একটা লেখা স্পষ্ট পড়া যায়, প্রিয়া নিবারণ। প্রিয়া নিবারণ মানে? এটা তো... ও চট করে আমাকে সংশোধন করে বললে, হুম, ওটা প্রিয়া নয়। প্রিয় নিবারণ এবং প্রিয়া, শুধু প্রিয়া। এই খাতার প্রথম দুটো পাতায় আসলে দুটো আলাদা আলাদা চিঠি লেখা হয়েছে। একটা আকারে ছোট, অন্যটা 2-3 লাইন বড়। মাঝের লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না, সেটাই স্বাভাবিক। দুটো আলাদা লেখা একসঙ্গে জড়িয়ে গেছে, কিন্তু চিঠির সূচনাতে ওই ঝামেলাটা নেই। শুরু আমরা এক জায়গায় দিয়েই করি, বাম দিক থেকে। তাই প্রিয়া নিবারণ। কিন্তু মোহিনীর ঘরে ওই যে তোমার প্রিয়া। রুষা বেগমের কলমের জোর দেখে স্তম্ভিত হতে হয়। হাতের লেখা নিয়ে মারাত্মক রকমের পারদর্শী না হলে অক্ষরের আয়তনে এমন অসামান্য দখল রাখা সম্ভব নয়। প্রথম দেখায় আমিও তোমার মতো গুলিয়ে ফেলেছিলাম। পরে খুব ভালো করে দেখে বুঝলাম দুটো আলাদা চিঠির সূচনা ওটা। প্রিয় থেকে প্রিয়া হতে একটা মাত্র আকার লাগে, তাই বোঝা যায়নি। তাহলে কি রুষা বেগমই মোহিনীর দুধে বিষ মিশিয়েছে? এখনই ঠিক বলা যাচ্ছে না, তবে সম্ভাবনা একটা রয়েছে। রুষা বেগম প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কোমরের বয়সী একটি মেয়েকে খুন করল। প্রেমের কাঁটা বেজায় ব্যথা, তা আমি জানি। তা হলেও এটাই কি একটা মানুষ খুনের আসল উদ্দেশ্য হতে পারে? আর বাকিরা? বাকিদেরও মোটিভের অভাব নেই। যেমন ধরো নিবারণবাবু নিজের মেয়ে মারা গেল, তাও তার মধ্যে কোনো বিকার দেখতে পেলে? পাশের ঘরেই মরেছে মেয়েটা, একটিবারের জন্য উঠে দেখতে গেল না কেন? হাবভাব দেখে বোঝা যায় ভদ্রলোক যেন স্বস্তি পেয়েছেন খবরটা শুনে। এখন প্রশ্ন হচ্ছে, নিবারণ সান্যাল সত্যিই কি জানতেন না মোহিনী খুন হয়েছে সন্ধেবেলা, নাকি নিজেই সকলের অলক্ষ্যে মোহিনীর ঘরে ঢুকে বিষ মিশিয়ে এসেছিলেন? সেটা কিভাবে সম্ভব? আমরা যখন খোঁজ খবর করতে গেলাম, মেয়েগুলো কি বলল? তারা তো পরিষ্কার বলল যে সন্ধে 6টা থেকে 8টা অবধি তারা নাচ শিখতে ও বাড়িতে গিয়েছিল। আর রুষা বেগম নাচ শেখায় বসবার ঘরে সোফা সরিয়ে। তাহলে দোতলায় কেউ হাঁটা চলা করলে কেউ না কেউ তো অবশ্যই দেখতে পেত। তা ঠিক। এইখানে আর একটা তথ্য দিয়ে রাখি। নিবারণ সান্যালের বাড়ি থেকে বেরিয়েই কিন্তু আমরা বাসায় ফিরে আসিনি। ঘটনাস্থলের আশপাশটা বিস্তর খোঁজ খবর করা হয়েছে। সেই অনুসন্ধানে যেসব তথ্য উঠে এসেছে সেগুলোই এখন ক্রমানুসারে সাজিয়ে দিচ্ছি। নিবারণ সান্যালের বাড়ির উত্তরটা আফগানদের থাকার সরাইখানায় ভরা, দক্ষিণেও তাই। যদিও পশ্চিমে কিছু ভদ্রস্থ বাঙালি পরিবার একসঙ্গে রয়েছে, তবে ওদিকের বেশিরভাগই কলকারখানার শ্রমিকদের ঝুপড়িতে ডেরা। সেখানেই খোঁজ খবর করে জানা গেল, গতকাল সন্ধ্যে 6টা থেকে 9:30 অবধি তুষার পণ্ডিত বাড়ির ছাদেই বসে বাঁশি বাজিয়েছেন। এমনিতে 2 ঘন্টার বেশি প্রশিক্ষণ কোনোদিন হয় না, কিন্তু গতকাল ছাত্রছাত্রীদের বিশেষ অনুরোধে তিনি শুনিয়েছেন রাসলীলা।
এই রাসলীলা হচ্ছে তেরাঙ্গা থিয়েটারের গ্রুপের সর্বশ্রেষ্ঠ নাটক। শেষের 1.5 ঘন্টা বাঁশি বাজিয়ে সেই নাটকই অভিনয় করে শুনিয়েছেন ভদ্রলোক। যারাই শুনেছে তারাই তুষার পণ্ডিতের উদাত্ত কণ্ঠ, মুখস্থ বিদ্যা এবং অভিনয়ে অভিভূত। নিবারণ সান্যালের মতো গেরস্থদের প্রায় সবারই 2-3 বাড়ি। সেখানেও মেয়ে বউরা এসে গতকাল রাসলীলা শুনেছে। কমপক্ষে 15 জন প্রাপ্তবয়স্ক রয়েছেন যারা সাক্ষী দিতে প্রস্তুত তুষার পণ্ডিত একটি বারের জন্যও নিজের আসন ত্যাগ করেননি। রাসলীলা শেষে তার ছাত্ররাই ধরে ধরে ঘর অবধি পৌঁছে দিয়েছে তাকে। রুষা বেগমের ব্যাপারেও ভালো কথাই জানা যায়। ভদ্রমহিলা গরিব দুঃখীদের জন্য একটা স্কুল তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন, বিনামূল্যে শিক্ষাদান। এছাড়াও তিনিও নাকি মনের দিক থেকে খুবই স্বচ্ছ, কারোর সঙ্গে কোনো ঝগড়া নেই, নিজেও যেচে কোনো বিবাদে জড়ান না। রুষা বেগমের বন্ধুর খুব অভাব। শুরুতে নিজে থেকেই অনেকের সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করেছেন, কিন্তু কেউই খুব একটা পাত্তা দেয়নি। অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। যারা ফেরায়নি মূলত তাদের বাড়ির মেয়েরাই নাচ শিখতে আসে তার কাছে। তারা নাচের ছাত্রীরাও জোর দিয়ে বলেছে রুষা বেগমকে গতকাল সন্ধ্যায় তারা উপরে উঠতে দেখেনি। 8 ঘন্টার জন্য নিজের ঘরে চলে গিয়েছিলেন ঠিকই, তবে আবার ফিরেও এসেছিলেন। জিজ্ঞেস করাতে বলেছিলেন শরীরটা ভালো নেই, তাই একটু শুয়ে পড়েছিলেন ভদ্রমহিলা। নাচ শেষ হয়েছে 8টায়, তারপর সবাই বাড়িতে ফিরে গিয়েছে। নিবারণ সান্যালের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। কেউ কেউ বলে লোকটা নাকি দেউলিয়া হয়েছে অনেক আগেই, প্রচুর ধার, প্রচুর দেনা। ওর বাড়িতে যে সমস্ত জিনিসপত্র রয়েছে তার বেশিরভাগই নাকি ভাড়ায় আনা। কে ভাড়া দিল সেটা এখনো জানা যায়নি, তবে রেসের মাঠে বিপুল অর্থ খুইয়েছেন ভদ্রলোক। অপর শ্রেণীর মতে লোকটার ঘরের মধ্যে কোথাও গুপ্তধন লুকানো রয়েছে। এত ঠাটবাট, এত বাবুয়ানা আজকের বাজারে এমনি এমনি। 2 জন ভাড়াটে রেখেছেন লোক দেখানোর হেতু, যাতে কেউ সন্দেহ না করে। তাদের দৃঢ় বিশ্বাস শুধুমাত্র ওই ভাড়াটিয়াদের ভাড়ায় এহেন বাবুয়ানা তো দূর, সংসার চালানো দুঃস্বপ্ন। এরপর আসে কাজের জি বিমলা। বিমলা মেয়েটা সাদাসিধে, তারপর ওই এলাকাতেই রিক্সা টাঙে। রাতের বেলা একটু ঠাট্টা তামাশা, জুয়ার আড্ডা করে ঠিকই, তবে অভদ্র বলা চলে না। পুলিশের খাতাতেও কিশোরের কোনো দিন নাম ওঠেনি। বিমলার ছেলের নাম রন্তু। পরিবারে অভাব অনটনের জন্য বিমলা ছেলেকে স্কুলে ভর্তি করতে পারেনি। সে রোজ সকালে মোহিনীর কাছে এসে অক্ষর বুঝে যেত। অবশ্য আমরা বেরিয়ে আসার সময় বিমলা নিজে থেকেই এগিয়ে এসে আমাদের একটা তথ্য দিয়েছিল। সে বলেছে গতকাল সন্ধে 7টা নাগাদ সে যখন নিবারণবাবুর ঘরে চা দিতে গিয়েছিল, তখন ভদ্রলোক ফোনে কার সঙ্গে যেন চাপা স্বরে ঝগড়া করছিলেন। বিমলাও খুনটা করে থাকতে পারে। বিমলা? হ্যাঁ, বিমলা। মোহিনীর আলমারি থেকে যখন গয়নার বাক্সগুলো বের করছিলাম, তখন কয়েকটি তো উধাও হয়েছে। কি করে বুঝলে? ওইটাই তো, এতদিন আমার সঙ্গে আছো তাও ঠিক করে দেখতেই শিখলে না। গয়নাগুলো বিখ্যাত মাধব জুয়েলার্স থেকে কেনা হয়েছে। কলকাতায় বর্তমানে মাধব জুয়েলার্স ওই একটিই দোকান যা পুরো সেট ছাড়া গয়না গড়ায় না। যেমন ধরো গলার সঙ্গে কানের সেট অথবা হাতের সঙ্গে কোমরের সেট, একক গয়না ওখানে পাওয়া যায় না। ওসব বড় লোকেদের জায়গা ভায়া। তুমি কি করে জানলে? বৌঠান কি? দেখতে না শিখলেও বাঁকা সুরে কথা ভালোই বলতে পারো। আমি হেসে ফেললাম। বিভিন্ন সেটের বিভিন্ন খুপচি থেকে কিছু কিছু গয়না মিসিং। তাছাড়া বাক্সগুলো থাক থাক করে রাখা ছিল। একেবারে ওপরের বাক্সতেও একটা দাগ লক্ষ্য করলে? আমি নিশ্চিত ওর ওপরেও কিছু বাক্স থেকে থাকবে যা সরানো হয়েছে। ধরে নাও বিমলা দূরের গ্লাসে বিষ মিশিয়ে অপেক্ষা করেছে। মাঝে মাঝে নানা ছুতোয় ওপরে উঠে দেখেছে মোহিনী মরেছে কিনা। যেই মরেছে আলমারি খুলে গয়নার বাক্স সরিয়ে রাতে তো বাড়ি ফিরে গিয়েছিল। এখন সে গয়না উদ্ধার হওয়ার আশা কম। কিন্তু বিমলার ছেলেকে তো... মোহিনী বিমলার ছেলেকে পড়াতো, নিজের যথাসাধ্য সাহায্য সে করত। যে মেয়েটা নিবারণ সান্যালের বাড়িতে দিন রাত বেগার খাটে, তার ওই অভাব কেন? সে যে অন্য কোনো বাড়িতেও ঝিয়ের কাজ করত এমনটাও নয়। এমন দুষ্প্রাপ্য জিনিসপত্রে ঠাসা বাড়ির মালিকেরা সাধারণত 5 ঘরা ঝি রাখতে চায় না, কখন কার কাছে কি কথা বলে ফেলে। তাই এরা মাইনে বেশি দিয়ে শুধু নিজের বাড়িতে কাজ করার জন্যই চাকর পোষে। এবার ধরো
বিমলার বর কিশোর মদের আড্ডায় বেশিরভাগ টাকাই উড়িয়ে দেয়। দিনের বেলা যতই ভদ্র থাকুক, রাতের বেলা পেটে মদ পড়লে সে জানোয়ার। তখন সংসার চলবে কোথা থেকে? পুলিশ তো মোহিনীর ঘর সিল করে দিয়েছে। নিবারণ সান্যাল যদি খুনি না হয়ে থাকেন, তাহলে পরে আলমারিতে গয়না মিসিং দেখলে আরও একটা কেলেঙ্কারি নিশ্চিত। এছাড়া তুষার পণ্ডিত হতে পারে। এটা কিভাবে বলছো? আমি হতে পারে বলেছি, হতে পারে। কোনো মানুষের একটি ইন্দ্রিয় নষ্ট হলে অন্যগুলি অসম্ভব মাত্রায় সজাগ হয়ে পড়ে। তুমি তুষারবাবুকে জিজ্ঞেস করো, ঘরে কটা সিঁড়ির ধাপ রয়েছে, কোথায় কি জিনিস রয়েছে, সেগুলো সব নির্দ্বিধায় বলে দেবেন। শুধু একটা খটকা, যদি তুষার পণ্ডিত মোহিনীর দুধে বিষ মিশিয়েও থাকে, তাহলেও সে জানলো কিভাবে দুধের গ্লাসটা ঠিক কোথায় রাখা রয়েছে? দুধের গ্লাস কোনো ফুলদানি নয় যা ঘরের কোণে বহুকাল দাঁড়িয়ে থাকে। অনুমান করা সম্ভব মোহিনীর বিছানায় বসে খাওয়ার অভ্যেস আছে তোমার মতো। এবারে কে খোঁটা মেরে কথা বলছে? তুষার পণ্ডিতের ঘরে মোহিনীর বুনে দেওয়া দুটো মাফলার দেখেছি, একইভাবে খোদাই করা, যেভাবে তার বিছানায় দেখেছিলাম। তুষার পণ্ডিতও কি প্রেমে প্রত্যাখ্যাত হয়ে? আমি আবার কিছু বলতেই যাচ্ছিলাম, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ও রিসিভারটা তুলে হ্যালো বলতেই কিছুক্ষণের মধ্যেই তার মুখে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করলাম। ভুরু কুঁচকে গেছে, ধীরে ধীরে চোয়াল শক্ত হচ্ছে। হ্যাঁ, তাই নাকি? আপনি নিশ্চিত? ভালো করে দেখেছেন? ঠিক আছে। রিসিভারটা রেখে দিয়ে ও বলল, নিবারণ সান্যালের ঘরেই একটা পুরনো উইল পাওয়া গেছে। সেই উইল অনুযায়ী নিবারণ সান্যালের মৃত্যুর পর সম্পত্তির 2/3 পাবে মোহিনী, আর বাকি 1/3 রুষা বেগম। উইলটা করা হয়েছে 1932 সালের 28 ফেব্রুয়ারি। নিবারণ সান্যাল বলেছে ওটাই তাঁর একমাত্র উইল, নতুন করে আর কিছু কখনো তৈরি করেননি। তবে উইলটার কথা নাকি তিনি ভুলেই গিয়েছিলেন। এবার ভেবে দেখো, নিবারণ সান্যাল মোহিনীর পাশের ঘরেই শোয়। এমনিতেই তাঁর ওপর বেগমজানের বেজায় রাগ। এবারে কোনো উপায়ে যদি মোহিনীকে খুন করে দোষটা নিবারণ বাবুর ঘাড়ে ফেলা যায়, তাহলে পুরো সম্পত্তি কে পাবে? 20 বছরের মেয়েকে বিষ খাইয়ে খুন, যাবজ্জীবন ছাড়া আর কিছু হবে কি? তাছাড়া নিবারণ সান্যালের অন্য কোনো আত্মীয় স্বজনও নেই। এবার একটা জোরালো মোটিভ পাওয়া যাচ্ছে। বিচিত্র বাড়ির বিচিত্র সব চরিত্র। একটি পুরুষ মাতাল, একজন আবার হয়তো নারী, একটি পুরুষ কানা, সবারই মোটিভ সারি সারি। একজনের নাম মোহিনী, অন্যজন বিমলা, প্রথমজন লাস্যময়ী, অপরজন অবলা। আমাদের আশ্চর্যের আরও বাকি ছিল। সকাল সকাল ও বাড়িতে যাওয়ার জন্য প্রাতরাশ সাচ্ছি। ভায়া একটি কথাও বলছে না। এমন সময় আবার টেলিফোনটা বেজে উঠল। বিধুবাবু ফোন করেছেন। তিনি জানালেন মোহিনীর পোস্টমর্টেম হয়ে গিয়েছে। খুনের সময় সন্ধে 6টা থেকে রাত 9টার মধ্যে, ওর বেশি এধার ওধার হবে না। মৃত্যুর কারণ যথারীতি প্যারাকুয়েট ডাইক্লোরাইড। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়েছে, বিষের শিশি কোথাও মেলেনি। ঘরের আশেপাশেও তল্লাশি চালানো হয়েছে, এমন কিছুই মেলেনি যে বোতলে বিষ রাখা থাকতে পারে। মোহিনীর বুকে কফ জমে গিয়েছিল। তবে আশ্চর্যের ব্যাপার এই যে মোহিনী 2.5 মাসের অন্তঃসত্ত্বা। খবরটা শোনা মাত্রই ব্যোমকেশ খাওয়া দাওয়া ছেড়ে তীব্র বেগে ঘর থেকে বেরিয়ে গেল। আমিও পেছন পেছন ছুটলাম। নিবারণ সান্যালের বাড়ির সদর দরজায় এসে যখন পৌঁছই, তখন ঘড়িতে 8:10। ফটকে 2 জন লাল পাগড়ি মোতায়েন রয়েছে। সারা রাস্তা দেখলাম ওর আগে ফুঁসছে। এখন দ্রুত পায়ে ভেতরে ঢুকে নিবারণ সান্যালকে বসবার ঘরে দেখতে পেয়ে ভদ্রলোকের কলারটা চেপে ধরল সে। জামার একটা লজ্জা করলো না? শয়তান, লজ্জা করলো না নিজের মেয়ের সঙ্গে এমন জঘন্য অত্যাচার করতে? নিবারণ সান্যাল তখন চা পানে ব্যস্ত। সামনের সোফায় বসা রুষা বেগম। হই হট্টগোল শুনতে পেয়ে বিমলাও রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। কি করছেন ব্যোমকেশ বাবু? ছাড়ুন আমাকে, ছাড়ুন। শয়তান, মাত্র 20 বছরের একটা বাচ্চা মেয়ে, তুই তার বাবা হয়ে মেয়েটার সাথে এমন করলি? উপরে তাকিয়ে দেখি লাঠি হাতে তুষারবাবুও বাইরে এসে রেলিং ধরে দাঁড়িয়েছেন। কি হয়েছে?
এত হট্টগোল কেন? কি হয়েছেটা কি? আমি আর দুজন কনস্টেবল মিলে ভায়াকে কোনো রকমে আলগা করতে নিবারণবাবু বলে উঠলেন, এটা কি ধরনের অসভ্যতা ব্যোমকেশ বাবু? আমার মেয়ে মারা গিয়েছে, এখন কি যাতা বলছেন আপনি? কি সব আজে বাজে কথা বলছেন? একদম বাজে কথা বলবেন না। পাঞ্জাবের পকেট থেকে রিভলভার বের করে সামনে উঁচিয়ে ধরল ব্যোমকেশ। একদম বাজে কথা বলবেন না। ইতিমধ্যেই বিধুবাবু এসে উপস্থিত হয়েছেন। শোরগোল শুনে তিনি হন্তদন্ত হয়ে ভেতরে ছুটে এলেন। এ কি ব্যোমকেশ বাবু, আপনি কি করছেন? বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন কেন? সরকার কি আপনাকে ছেলে খেলা করার জন্য বন্দুক দিয়েছে? খুনি তো বিমলা, ওই বিষ মিশিয়েছে মোহিনীর দুধে। বিধুবাবুর কথা শুনে বিমলা এবার নাকে সুরে কান্না জড়িয়ে দিল। ও দাদাবাবু, আমি কিছু করিনি গো, আমি বামুনের মেয়ে দাদাবাবু, আমারে সেরি দাও না দাদাবাবু, আমারে সেরি দাও। ব্যোমকেশ দেখলাম পাঞ্জাবির পকেট থেকে গতকালে সেই খাতাটা বের করে সকলের সামনে তুলে ধরল। তারপর দৃঢ় কণ্ঠে বলল, এই সেই খাতা যেখানে মোহিনী নিজের শেষ চিঠিটা ব্যক্ত করে গেছে। এক পলকের জন্য তাকিয়ে দেখলাম রুষা বেগমের মুখ নিমেষে সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে। যদিও খাতাটা মোহিনীর নয়, তবে এই খাতায় মোহিনী একটি চিঠি লিখেছিল একেবারে শেষে। ভালো করে বুঝিয়ে বললে, খাতার একেবারে মাঝখান থেকে দুটো পাতা ছিঁড়ে তার একটিতে লেখা হয়েছে। কি যে বলছেন কিছুই বুঝতে পারছি না তো। উত্তেজিত হয়ে কথাটা বললেন বিধু ভট্টাচার্য। ব্যোমকেশ খাতার একেবারে মাঝখান থেকে একজোড়া পাতা উপড়ে নিল। এই দেখুন, ঠিক এই উপায়। এরপর খাতাটাকে উল্টো করে তার উপর কাগজটা রেখে মোহিনী চিঠিটা লিখেছিল। এসব খাতায় 30 জোড়া করে কাগজ, মাঝখানে দুটো করে স্টেপল পিন দিয়ে আটকানো থাকে। খাতার শুরুতে দুটো কাগজ উধাও, যার শেষাংশ এই দেখুন, এখনও খাতার সঙ্গে লেগে রয়েছে। কিন্তু এটা ছাড়াও এক জোড়া কাগজ মিসিং। এটা ছেঁড়া হয়েছে খাতার একেবারে মাঝ বরাবর, তাই প্রথমটায় খুব একটা চোখে পড়েনি। কিন্তু গতকাল রাত্রে খাতাটা ভালো করে পরীক্ষা করতে গিয়ে দেখি খাতার পিন দুটো খানিক উপরে রয়েছে। তখনই সন্দেহ হয়। গুনে দেখলাম প্রথম দুটো কাগজ ছাড়া আরও এক জোড়া নেই। কোথায়? আমাকে তো কই বললে না। তখন নয়, রাতে খাওয়ার পর পুনরায় আমি এই খাতাটা নিয়ে বসেছিলাম, যদি কিছু পাওয়া যায়। এই যদি কিছু পাওয়া যায় এর অনুসন্ধান করতে গিয়ে যে জিনিসটা হাতে এসেছে, সেটা দেখলে আপনাদেরও রক্ত গরম হয়ে উঠবে। আমার বিশ্বাস এবাড়ির অন্তত একজন এই ব্যাপারটি জানতেন, আর সেটা জানার পর ব্ল্যাকমেলও করেছিলেন টেলিফোন করে, গলা পাল্টে। ও একবার আর চোখে রুষা বেগমের দিকে তাকালো। ভদ্রমহিলা শুকিয়ে কাঠ। কিন্তু কি ছিল ওই চিঠিতে? আর চিঠিটাই বা কোথায়? চিঠিটা কোথায় তা তো জানি না বিধুবাবু, তবে চিঠিতে কি লেখা ছিল এবং কার উদ্দেশ্যেই বা সেটা লেখা হয়েছে সেটা জানি। মানে? এইসব খাতা একটা পাতলা কার্ডবোর্ড দিয়ে বাঁধানো থাকে বিধুবাবু। এই খাতার পেছনে চিঠিটার একটা ছাপ পাওয়া গেছে, ফাউন্টেন পেনের সূচালো নিবের ছাপ। সেখানে পরিষ্কার ভাষায় মোহিনী লিখেছে, বাবা, এর আগেও আমি 2 বার গর্ভপাত করিয়েছি, আর এই পাপ আমার দ্বারা সহ্য করা সম্ভব নয়। এবারে যদি আমি তোমার জন্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়ি, 3য়বারের জন্যে আমি আর গর্ভপাত করাবো না। তার জন্যে যদি তুমি আমায় মেরেও ফেলো, আমার কোনো দুঃখ নেই। আমি তোমার নামে নিন্দা চাই না, কিন্তু গর্ভপাত আমি করাবো না। সব মিথ্যে, এসব আপনার বানানো গল্প। ও এগিয়ে গিয়ে সজোরে একটা চর কষিয়ে দিল নিবারণ সান্যালের কুঁচকে যাওয়া গালে। তিনি ধপ করে সোফায় বসে পড়লেন। আপনি নিজেই নিজের মেয়েকে খুন করলেন নিবারণ বাবু, একটুও লজ্জা করলো না আপনার? এই বাড়িতে একটি মাত্র প্রবেশদ্বার রয়েছে, সেক্ষেত্রে বাইরের কেউ ঘরে ঢুকে বিষ মিশিয়ে যাবে এটা বিশ্বাস করা কঠিন। আপনি তো সেই দিন সন্ধেবেলা কারোর সাথে টেলিফোনে তর্ক করছিলেন, তাই না? কে ছিল সে? ভুল হয়ে গেছে ব্যোমকেশ বাবু, ভুল হয়ে গেছে। নিবারণবাবু নিজের চুল খামচে কেঁদে উঠলেন। একদিন রেসের মাঠে প্রচুর টাকা খুইয়ে ফেলি আমি।
অন্যদিন যে হারি না তেমনটা নয়, কিন্তু সেদিন ভাগ্য যেন লাথি মেরে আমায় দূরে সরিয়ে দিয়েছিল। সোজা চলে যাই মদের আড্ডায়। সেখানে একেবারে গলা অবধি ডুবে যখন বাড়ি ফিরি দেখলাম মোহিনী আমার জন্য বসবার ঘরে অপেক্ষা করছে। লীলাবতী ছেড়ে যাওয়ার পর মায়ের জায়গাটা ওই পূরণ করেছিল, কিন্তু সেদিন কি থেকে যে কি হয়ে গেল ব্যোমকেশ বাবু, আমি নিজেও জানি না। দিন 20 পর মোহিনী আমায় জানায় সে অন্তঃসত্ত্বা, তার মাসিক হচ্ছে না। প্রথমটায় তার উপর সন্দেহ হয় আমার, কিন্তু মোহিনীর নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে বুঝলাম এটা আর কেউ নয়, সেই রাতে আমারই করা একটা পাপ। ইচ্ছে করে করিনি ব্যোমকেশ বাবু, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছুই করিনি। হয়ে গেল, তবে আমি খুন করিনি। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারটা হয়তো অন্য কেউ জানতো, তাই না বেগম সাহেবা? রুষা বেগম এতক্ষণ কাঠ হয়ে দাঁড়িয়েছিলেন। এবারে সম্বিত ফিরে পেয়ে বললেন, কিন্তু বিশ্বাস করুন ব্যোমকেশ বাবু, যদি ঘুণাক্ষরেও জানতে পারতাম জানোয়ারটা মেয়েটাকে প্রাণে মেরে ফেলবে, কখনো এমনটা করতাম না, কখনো না। বিধু দারোগা নিবারণ সান্যালের কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে গেছেন থানায়। সম্প্রতি একটা নকশাল আন্দোলন শুরু হয়েছে কলকাতায়। জায়গায় জায়গায় খুন রাহাজানিতে ভরে উঠেছে। তারই মাঝে এমন একটা নারকীয় ঘটনার সঙ্গে নিজেরাও যে কখনো জড়িয়ে পড়ব, এটা কল্পনা করিনি। আচ্ছা, অন্য চিঠিগুলোর ব্যাপারে কিছু বললে না কেন? সিগারেট ধরিয়ে একটা লম্বা টান দিল সে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, এমনিতেই এদের নিয়ে কম হাসি ঠাট্টা হয় না সমাজে। কবে যে সমাজটা উন্নত হবে, কবে যে এরা আর 5টা সাধারণ মানুষের মতো দেখতে শিখবে জানি না। সেখানে এই বিষয়টা নিয়ে যদি বেশি নাড়াঘাঁটা করতাম, তাহলে আরও একটা মানুষের জীবন নরকে পরিণত হতো। জেনে রাখবে, ভালো খবর যতটা দ্রুত ছড়িয়ে পড়ে, তার থেকে অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এই খবরগুলো। তাছাড়া নারী জাতি বড়ই জটিল, কখন যে কার ওপর মন চলে যায় কে জানে। কিন্তু নিবারণবাবু যে ধরা পড়ার পরেও বারবার বলে যাচ্ছিলেন আমি খুন করিনি, সেটা? ইংরেজিতে একটা কথা আছে, ইনফ্যালেবল। এটা একরকমের মানসিক রোগ বলতে পারো। দেখবে, ছাগলের সামনে যখন কোনো বিপদ এসে উপস্থিত হয়, তখন সে নিজে থেকেই চোখ বন্ধ করে দেয়। ছাগলটা ভাবে বিপদ হয়তো উতরে গেছে। এখানেও অনেকটা একই রকম। এই ধরনের মানুষেরা সব সময় ভাবে এরা যাই করে সব ঠিক, এদের দ্বারা কখনো ভুল হয় না। নিবারণবাবু যে খুনটা করেছেন, তার ধারণা ওটা কেউ ধরতে পারবে না। পুলিশি ভাষায় পারফেক্ট ক্রাইম। আর গয়নাগুলোর ব্যাপারে? সত্য অন্বেষণ করাই আমার উদ্দেশ্য। চোর ধরার জন্যে বড়বাবু আমায় আলাদা করে টাকা দেবেন নাকি? কথাটা বলতে বলতে হঠাৎ দেখলাম ব্যোমকেশ তড়াক করে সোজা হয়ে উঠে বসল। মরেছে। কি হয়েছে? তোমার বউঠান আসছে। এমন সময় সিনিতে পায়ের শব্দ শোনা গেল, আর কিছুক্ষণের মধ্যেই বউঠানের আগমন। বসবার ঘরে আমাদের বসে থাকতে দেখে সে কড়া দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে রইল। ব্যোমকেশ আমতা আমতা করে হেসে বলল, ও তুমি এসেছো? আমি গলা চেপে বললাম, আপনি থেকে একেবারে তুমি? ব্যোমকেশ আমার কাঁধে হাত দিয়েই দাঁড়িয়েছিল। এবারে একটা চিমটি কেটে বলল, এসো না, বসো। আমি তো বসতে আসিনি এখানে, ময়দানের দিকে ঘুরতে যাওয়ার ইচ্ছে হলো। দাদা ব্যস্ত, তাই চলে এলাম। ঠাকুরপো, তুমি যাবে? আমি তোমাকেই ডাকতে এসেছি। ঠাকুরপো? আমি ঠাকুরপো হয়ে গিয়েছি? কথাটা যে আমার উদ্দেশ্যেই বলা হয়েছে ওটা প্রথমটাই বুঝতেই পারিনি। ঠাকুরপো, তুমি কি যাবে? আমার একা একা ঘুরতে ভালো লাগে না। অগত্যা ওর গুপ্ত সত্যান্বেষণের মাঝে আমাকেও আজ জুড়তে হলো। ও কটমট করে আমার দিকে তাকিয়েছিল। বউঠানো ছাড়বে না। আগেই বলেছি, গৃহদেবীকে চটিয়ে কোনো লাভ নেই। তাই এক প্রকার বাধ্য হয়েই বের হলাম। ব্যোমকেশ অনেক চেষ্টা করলো রাগ ভাঙানোর। হাওয়াই মিঠাই, টাঙা গাড়ি, ফুচকা, এমনকি একটা দামি পারফিউমের শিশিও কিনে দিয়েছে সে। তবু বউঠানের রাগ ভাঙে না। দূরে একদল ভব ঘুরে খেলা দেখাচ্ছে।
10 গজ দূরত্বে দড়ি দিয়ে 3 কোণা করে বাঁশ বাঁধা। একটি বাচ্চা মেয়ে হাতে লাঠি নিয়ে সেই দড়ির ওপরেই নিজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। মেয়েটির মাথায় আবার একটা প্লেট, তার ওপরে একটা আপেল। বৌঠান সেই দিকেই ছুটে গেল। কলকাতায় এদের হামেশাই দেখা যায়। এরা হয় হিন্দুস্থানি না হয় বাংলাদেশ থেকে পালিয়ে এখানে এসেছে। ওপরে বাচ্চা মেয়েটা খেলা দেখাচ্ছে, আর নিচে একটা বাচ্চা ছেলে দর্শকদের কাছে নিজের টুপি নিয়ে এগিয়ে যাচ্ছে। যার যেমন সামর্থ্য সে তেমনই ফেলে দিচ্ছে ওই টুপিতে। কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ বা 5 টাকা। বেশ কিছু মেম সাহেবদেরও দেখলাম দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। হঠাৎ ব্যোমকেশ আমাদের দুজনের হাতে মারল একটা হ্যাঁচ কাটাল। ভিড় থেকে বেরিয়ে আসতেই সে বলল, চলো ভায়া। কি, কেন, কোথায় জিজ্ঞেস করতে যাব? তার আগে হাতের ইশারা একটা রিক্সা থামালো। তারপর বৌঠানকে সেই রিক্সায় তুলে ভাড়া মিটিয়ে দিয়ে সে বলল, সত্য, তুমি বাড়ি যাও, একটা অসমাপ্ত কাজ মনে পড়ে গেছে। বৌঠান দেখলাম কটমট করে ওর দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিকে তোয়াক্কা না করেই ও বলল, ও হ্যাঁ, ভালো কথা, তোমার আতরের শিশিটা দাও তো, যেটা আজ কিনে দিলাম। বৌঠান রাগে গজগজ করতে করতে আতরের শিশিটা ওর হাতে গুঁজে দিয়ে রিক্সাওয়ালাকে বলল, চলো দাদা। এখন সন্ধে হব হব করছে। পাশেই একটা টেলিফোন বুথ ছিল। ওকে দেখলাম সেখানেই ঢুকে কার সাথে যেন বেশ কিছুক্ষণ বোঝানোর ভঙ্গিতে কথা বলল। তারপর বেরিয়ে এসে আমাকে বলল, চলো। তার চোখ জলজল করছে। এই ভরা সন্ধ্যায় আমরা আবার নিবারণ সান্যালের সামনে এসে উপস্থিত হলাম। তুষার পণ্ডিত বাড়ির ছাদে বসে তখন বাঁশি বাজাচ্ছেন। অদ্ভুত সে সুর, শুনলে মন জুড়িয়ে যেতে বাধ্য হয়। রুষা বেগমকে পুলিশ পাকড়াও করে, তার বিরুদ্ধে সেভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা ভেতরে ঢুকলাম। ও আগেই বলে দিয়েছে এখন সে একাই কথা বলবে। কেউ জুতো পরে ভেতরে ঢুকবে না, একটা আওয়াজও যেন না হয়। নতুন কেনা আতরের শিশিটা সারা গায়ে ঢেলে সে শেষ করে ফেলেছে। আতরের তীব্র গন্ধে নাক ঝাঁঝিয়ে আসে সবার। ও ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। আজ তার ছাত্ররা কেউ আসেনি। তুষার পণ্ডিত একাই সামনের দিকে মুখ করে বাঁশি বাজিয়ে চলেছে। ঠিক তার পেছনেই সূর্য অস্ত যাচ্ছে। সব মিলিয়ে অদ্ভুত এক পরিবেশ সৃষ্টি হয়। আমরা যখন টিনের দরজায় গিয়ে উপস্থিত হলাম, তখন তুষারবাবু নিজের বাঁশি থামিয়ে দিলেন। আর চোখে একবার পেছনে দেখে মৃদু হাসলেন তিনি। ছাদে একটা টেবিল চেয়ার সব সময় থাকে। এখানেই তুষারবাবু ছাত্রদের প্রশিক্ষণ দেন। নিজের বাঁশিটা টেবিলে নামিয়ে রেখে ঘুরে দাঁড়ালেন তিনি। মৃদু হেসে বললেন, আরে এটা ব্যোমকেশ বাবু না? তা এত তীব্র আতর মেখেছেন কেন? নিবারণ সান্যালের মতো আপনাদেরও কি আতরের শখ রয়েছে? ও শটাঙ্গাটা প্রশ্ন করে বসল। কোনটা কেন করলেন তুষারবাবু? মোহিনী আপনার কি ক্ষতি করেছিল? সবার মুখের দিকে তাকিয়ে দেখলাম ওখানে একমাত্র আমিই অবাক হয়েছি, আর সবাই যেন সবটাই আগে থেকে জানত। তুষারবাবু মৃদু হেসে বললেন, কি যে বলেন, আমি অন্ধ মানুষ, আমি কিভাবে খুন করতে পারি? দরকার হলে আপনারা ডাক্তার নিয়ে এসে আমার চোখের পরীক্ষা করান, আমি প্রস্তুত। ও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। টেবিলে একটা কাঁচের গ্লাসে জল দিয়ে ঢাকা রাখা ছিল। সেই ঢাকনা খুলে জলের মধ্যে নিজের তর্জনী সামান্য ডুবিয়ে সেটা ছোঁয়ালো তুষারবাবুর কবজির ওপর। ঠিক এইভাবে। আমি চেয়ে দেখলাম তুষারবাবুর মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার বদলে চোখে মুখে ফুটে উঠছে রাগ আর ক্ষোভ মিশ্রিত একটা হুঙ্কার, তবে সেটা ক্ষণিকের জন্য। পুনরায় নিজের স্বভাবসিদ্ধ হাসি মুখে ওর উদ্দেশ্যে বলল, তা প্রমাণ করবেন কি করে যে খুনটা আমি করেছি? রুষা বলবে? তা ওর কথা কি ধোপে টিকবে? বিমলা, দারোগা বা অন্য কেউ? প্রমাণ করতে আমি আসিনি তুষারবাবু। ব্যোমকেশ বক্সী গোয়েন্দা নয়, সত্যান্বেষী। সত্যটা খুঁজে বের করাই আমার কাজ। এবারে বলবেন কোনটা কেন করলেন? আগে আপনি বলুন, ধরলেন কি করে? কিছুক্ষণ আগে ময়দানের দিকটায় গিয়েছিলাম। সেখানে একদল ভবঘুরে খেলা দেখাচ্ছে। সেখানেই দেখলাম একজন প্রাপ্তবয়স্ক লোক হাতে ডুগডুগি বাজাচ্ছে
আর তার ইশারায় তালে তালে নাচছে একটা বাঁদর। প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরেই একটা খবর খুব সাড়া ফেলে দেয়। একদল জাপানি নাকি একটা অদ্ভুত উপায়ে মধু চাষ করা শুরু করেছে। সে মধুর মান বাজারের সাধারণ মধুর থেকে ঢের বেশি। তারা মৌমাছিদের প্রশিক্ষণ দিত যেভাবে কুকুর, বিড়াল, হাতি, বাঘ এদের প্রশিক্ষণ দেওয়া হয় সার্কাসে, ঠিক সেই উপায়েই মৌমাছিদেরও প্রশিক্ষণ দেওয়া সম্ভব। কোন ফুল থেকে মধু সংগ্রহ করতে হবে চাষিরা তা ইশারায় বলে দিত। আপনার এই বিশেষ রাসলীলার শুরু মৌমাছিদের তালে তালে নাচাতে পারে, তাই না? তুষারবাবুর ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠেছে। ব্যোমকেশ বলে চলল, নিজের হাতে বিষ খাওয়ানোর প্রয়োজনই নেই। মৌমাছিরাই সে বিষ নিয়ে উড়ে যাবে মোহিনীর জানালায়। তারপর তার অলক্ষ্যেই সে বিষ ডুবিয়ে দেবে দুধে। আচ্ছা দাও, খেলেছেন মশাই? তুষারবাবু খিলখিল করে হেসে উঠলেন। তার হাসি স্বাভাবিক নয়। একটা ক্ষুধার্ত ঘায়েল নেকড়ে বাঘ হরিণ শাবকের সামনে দাঁড়িয়ে যেমনটা হাসে, ঠিক তেমনটাই। আমি খুন করেছি মোহিনীকে। নিবারণটা একটা চামার ছিল, শয়তান, জানোয়ার, নরকের কীট। অমন সুন্দর একটা মেয়ের ওপর ওইভাবে কেউ অত্যাচার করতে পারে? মোহিনী কেমন দেখতে আমি জানি না, তবে মনের ভেতর তার যে ছবি এঁকেছি সেটা ভারী সুন্দর, ঠিক আমার মায়ের মতো। মোহিনী যখন রুষার ঘরে বসে কাঁদছে, তখন আমি ছাদে উঠছি পায়চারি করতে। ওর গলা শুনে থমকে গেলাম। একবার মনে হলো ছুটে যাই, কি হয়েছে জিজ্ঞেস করি। তখনই ওর কথাগুলো স্পষ্ট আমার কানে এলো। তখনই আমি জানতে পারলাম মোহিনী নতুন করে অন্তঃসত্ত্বা হয়েছে। জানোয়ারটা তো গর্ভপাত করা, তো এতে আর বড় কি ব্যাপার? রাতের বেলায় এসে ফুর্তি করো, তারপর পেটে ধরলে গর্ভপাত। আমি আসলে মোহিনীকে খুব ভালোবেসে ফেলেছিলাম, খুব খুব ভালোবেসে ফেলেছিলাম। ও যেভাবে আমার খেয়াল রাখতো, আমার সঙ্গে হেসে কথা বলতো, গল্প করত, অমন মেয়েকে ভালো না বেশে পারা যায়? নিজের মনের কথাটাও বলেছিলাম, কিন্তু ও না করে দিয়েছিল। আমার কাছে আসাও বন্ধ করে দিয়েছিল মেয়েটা। আমি কিছু মনে করিনি, কিন্তু সেদিন যখন ওই কথাটা শুনলাম, আমার মাথায় তখন রক্ত চেপে গেল। ঠিক করলাম এই নরক থেকে মেয়েটাকে মুক্ত করতেই হবে। যদি নিবারণকে মারি, সমাজ মেয়েটাকে ছিঁড়ে খাবে। তার চেয়ে ওর মরণ শ্রেয়। হ্যাঁ, ওর মরণ শ্রেয়। পুনরায় পৈশাচিক হাসিটা হেসে উঠল তুষার পণ্ডিত। দারোগা বাবু, নিয়ে যান আপনার আসামিকে। দারোগা বাবু? তুষারবাবু, ইংরেজদের আদালতে রুষা, বিমলা, আমি বা অন্য কারোর সাক্ষ্য গ্রহণযোগ্য না হলেও আসামি যদি খোদ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে নিজের অপরাধ স্বীকার করে, তাহলে গ্রহণযোগ্য হবেই। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে? এবার বুঝতে পারছেন আতরের কামাল? একটা সিগারেট ধরালো ব্যোমকেশ। তুষারবাবু নিজের বাঁশিটা তুলে নিতে গেলেন। ওটা সরাও, জলদি। আমি বিদ্যুৎ বেগে টেবিল থেকে বাঁশিটা সরিয়ে নিলাম। তুষারবাবু হেসে বললেন, শিল্পীকে কেড়ে নিলেন, কিন্তু শিল্পকে কিভাবে ছিনিয়ে নেবেন? কথাটা বলেই নিজের ঠোঁট দুটো এক বিশেষ ভঙ্গিতে বাঁকিয়ে সেই অদ্ভুত সুরটা গাইতে শুরু করলেন তুষার পণ্ডিত। আমরা পাথরের মতো দাঁড়িয়ে দেখলাম। মাথার ওপর কিছু মৌমাছি তখন ভোঁ ভোঁ করছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেগুলো ছাদ থেকে উধাও হয়ে পুনরায় ফিরে এলো। তারপর সঙ্গে সঙ্গে বিঁধে গেল তুষারবাবুর গলায়, ঘাড়ে। চারিদিক থেকে যেন খামচে ধরল তারা। একটা নয়, দুটো নয়, একেবারে 20-22টা। সব রহস্যের সমাধান হয় না, কিছু রহস্য বেঁচে থাকে পরবর্তী গল্পের জন্য। আজকের মতো ব্যোমকেশ বিদায় নিল।
কিন্তু শহরের অন্ধকার জানে এই শেষ নয়, কারণ যেখানে রহস্য আছে সেখানে ফিরে আসবেই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে।